দুই তিন চার তারেক জিয়ার ড্যাশ ড্যাশ মার। আমার তো মনে আছে, এটা খুবই অশ্লীলতম। এবং আমি শুনলাম, এবং একদম শুনিনি আমি। এবং ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স ৭৯ বছর বা প্লাস ৭৯ বছর। তারা খালেদা জিয়ার ১ ২ ৩ ৪ খালেদা জিয়ার ড্যাশ ড্যাশ মার, এইটা তারা করেছেন। জি, মোশাররফ ভাই, আহ, উম, আপনি তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, ছাত্র রাজনীতিও করেছেন দীর্ঘদিন। অনেক কিছু আপনার অভিজ্ঞতা আছে, রাজনীতি অনেক দৃশ্য দেখার। তো আমি আমি নিজেও অনেক, বয়স হতে কম হলো না, অনেকদিন ধরে রাজনীতি দেখছি, নির্বাচন দেখছি। কিন্তু এইবার প্রথমবারের মতো আমি আসলে আপনার দলের নেতার একটু প্রশংসাই করতে চাই। আহ, এই যে উনি নির্বাচিত হওয়ার পর এবং এরকম একটা ভূমিধস বিজয়ের পর উনি যে উনার সঙ্গে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের বাসভবনে গেলেন, ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসভবনে গেলেন, ডক্টর নাহিদ ইসলামের বাসভবনে গেলেন। এটা নিশ্চয়ই একটা অনন্য সৌজন্যতার প্রকাশ উনি ঘটিয়েছেন, কোনো সন্দেহ নাই। এই যে এটা নিয়ে আপনার কাছ থেকে কোনো প্রশস্তিমূলক বক্তব্য আমি মানে প্রশ্ন করছি না। আমি যেটা বলতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে যাওয়াটা, আপনি কি মনে করেন আমাদের আগামী দিনের রাজনীতিতে ওনার এই আচরণটা কোনো ইতিবাচক প্রভাব ফেলবে? ধন্যবাদ মাসুদ ভাই, আপনার এবং আপনার দর্শক শ্রোতা। দেখুন, আহ, তারেক রহমানের এই বাসায় যাওয়াটা, এটা একটা পজিটিভ দিক, এটা সত্য কথা। আপনি দেখবেন শফিক শফিকুর রহমানের বাসার আশপাশের যে বসবাসকারী লোক মানুষের বাচ্চারা পর্যন্ত এসে তারেক রহমানকে রিসিভ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো এমনি একটা দৃশ্যমান রাজনীতিতে এটা মাইলেজ দেয়। কিন্তু আমি আপনাকে বলি যে, আপনার মনে আছে যে নিশ্চয়ই, যে ১৯৯১ সালে আমরা যখন বিএনপি যখন সরকার গঠন করে, আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে আন্দোলনে, ছাত্রলীগের সাথে আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। এবং সংগ্রামে থেকে এরশাদকে বিদায়ের পরে কিছুদিন পরেই দেখা গেল যে ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে দিয়ে তারা মিছিল করে যাচ্ছেন, খালেদা জিয়ার ২ গালে জুতা মারা তালে তালে। যদিও ছাত্র দলের পক্ষ থেকে কোনো এটার জন্য রিয়াকশন দেওয়া হয় নাই, কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছিলাম। আপনি দেখবেন যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর, আমরা যখন এই যে মিটফোর্ডে যুব দলের কর্মী লালচাঁদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও বিএনপির লোক, লালচাঁদও বিএনপির ছেলে, যুব দলের ছেলে। তো সেইখানে রেসিডেন্সিয়াল মডেল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে দিয়ে যে মিছিলটা বের করলো, সেটা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত সম্মিলিতভাবে তারা মিছিলটা বের করলো। মিছিলের ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে কখনো উচ্চারিত হয়নি, যে অশ্লীল অসভ্য ল্যাঙ্গুয়েজটা। সেটা হলো ১ ২ ৩ ৪ তারেক জিয়ার ড্যাশ ড্যাশ মার। আমার তো মনে আছে, এটা খুবই অশ্লীলতম। এবং আমি শুনলাম, এবং একদম শুনিনি আমি। এবং ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স ৭৯ বছর বা প্লাস ৭৯ বছর। তারা খালেদা জিয়ার ১ ২ ৩ ৪ খালেদা জিয়ার ড্যাশ ড্যাশ মার, এইটা তারা করেছেন। এখন যে লোকগুলি এইরকম অশ্রাব্য অশ্লীল যে স্লোগান দিতে পারে, তারেক রহমান এই জিনিসটা ফেস করেন নাই। গত ১ বছর যে বাংলাদেশের পলিটিক্সে যে কিভাবে চলেছে, ১.৫ বছর ডক্টর ইউনূস এবং তার সাথী, তার সহমর্মী যারা, তারা বাংলাদেশে কি রকম অশ্লীল অস্থাব্য রাজনীতির চর্চা করেছেন, আমরা সেইটা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি, প্রতিনিয়ত ফেস করেছি। তো এখন আপনি বলবেন যে আপনারা যে ফেস করেছেন, আপনাদের যে দুঃখবোধ, এইটার সাথে কি তারেক জিয়া একাকার হয়ে যাবেন?
তারেক রহমান একা থাকবেন না, উনি উনার সৌজন্যতা উনি দেখাবেন, উনার দরজা খোলা রাখবেন। তবে আমি মনে করি তারেক জিয়ার নিচের টায়ারের যারা আছেন, তারেক রহমানের নিচের টায়ারে যারা আছেন, তারা এই জিনিসটা মনে রাখবেন রাষ্ট্র এবং রাজনীতি চালানোর জন্য, যে কি ধরনের অশ্লীল রুচির লোকজন আমার ওই পাশে অপেক্ষা করছে। আমি যাদের সাথে কথা বলছি এদের রুচিটা কত অশ্লীল, কত অশ্রাব্য, এদের ভাষা, ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেছেন যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের এগেনস্টে বহু বছর ধরে, প্রায় 1977 সালে উনি যখন কমিশনার ইলেকশন করেন, তখন উনার বয়স 25 বছর, এবং উনি 91 সালে যখন রাজনীতি ইলেকশন করেন, তখন যখন আমির আব্বাস আলী খানকে, জামাতে ইসলামী আমির আব্বাস আলী খানকে তিনি পরাজিত করেন, একেবারেই তার যে জামানত বাজেয়াপ্ত হয়, সেই সময় অনেক বড় নেতা আব্বাস আলী খান, এবং তার সাথে আরেকজন নেতা ছিলেন মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের, রাইট। তো তো মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় কমিটির। আব্বাস ভাই তখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য না, জাস্ট যুব দলের সভাপতি। তো সেই ক্ষেত্রে মির্জা আব্বাস তো তার সিনিয়রদের সম্বন্ধে একটি কটু কথা উচ্চারণ করেন নাই। আপনিও তখন 91 সালে বড়, আমরাও মোটামুটি বড়, আমরা এমএ পাস করে গেছি আরো 2 বছর আগে। তো সেই কারণে রাজনীতির এই যে আমূল একটা পরিবর্তন, যে এই যে অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এবং শুধু মির্জা আব্বাস না, মির্জা আব্বাসের স্ত্রীকে নিয়ে যে পরিমাণ অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, যে পরিমাণ অশ্রাব্য কথাবার্তা বলা হয়েছে, এটা কোনো অবস্থাতেই সহ্য করার মতো না। তো তারপরে মির্জা আব্বাস এই সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমি মনে করি এই জন্য তিনি ধন্যবাদ পাবেন। আর বাংলাদেশের মানুষকে আমি মনে করি, বিএনপি নেতা কর্মীদেরকে এই বিষয়টা একেবারেই মনে রাখতে হবে, যে আমাদের কাউন্টার পার্ট, আমাদের অপরপক্ষ কারা, এরা এরা কি ধরনের, এরা শুধু স্বাধীনতা বিরোধী না, এরা একটা অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ভাষার চর্চা করে রাজনীতিতে। জি, আচ্ছা, এটা নয় ভাষার কথা বললেন আপনি, রাজনীতিতেও তো কিন্তু নানা ধরনের কথাবার্তা ইদানিং তারা বলছেন। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যে কিভাবে আন্দোলন হবে না হবে। আমাদের কেন যেন মনে হচ্ছে, আপনি কি এটা খেয়াল করেছেন কিনা, যে নতুন সরকার মঙ্গলবার দিন হয়তো শপথ দিবে, আপনার প্রথমে সংসদ সদস্য, পরে মন্ত্রী পরিষদ হবে, তো ধরা যাক বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু হবে। আমার তো এখন কেন যেন মনে হচ্ছে যে বুধবার থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করার একটা পায়তারা চলছে। তো একটা সরকারকে তারা কি একদিনও সময় দিবে না, এভাবে করবে? ধন্যবাদ আপনাকে। দেখুন মাসুদ ভাই, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন করে নাই। প্রচলিত কথা আছে, চালু আছে, যে তার সম্পদের হিসাব দিতে হবে, শুধুমাত্র তিনি এই জন্য ইলেকশন করেননি। এখন তিনি বলছেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। ওয়েলকাম, ব্রিটেনে এটা আছে, ব্রিটেনে এটা আছে। কিন্তু আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা যদি ছায়া মন্ত্রিসভা করেন, আমি তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু আমি আপনাকে বলছি, লিখে রাখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কোনো ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারবেন না। কারণ প্রথমত একটা হচ্ছে বহিরঙ্গনগত কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে এখন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু আছে, আপনি জানেন। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, আমি সালটা বলতে পারছি না, 1913 অথবা 1930 এইরকম অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট রাষ্ট্রীয় গোপনীয়তার আইন। তো সেই গোপনীয়তার আইন এটা রচিত হয় নাই, এটা চালু আছে এখনো। আপনার মনে আছে যে সাংবাদিক রোজিনা, প্রথম আলোর সাংবাদিক রোজিনা, তিনি একটি ফাইল লুকিয়ে দেখার কারণে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আইনে মামলা হয়েছিল, মনে আছে আপনার? একদম মনে আছে, একদম। আচ্ছা, এবং সেটা ছিল জনস্বার্থে। করোনার আয়ের যে টেন্ডারটা, এটা কত টাকা। তো যাই হোক,
সেইটা। আরেকটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা কেন হবে না? ছায়া মন্ত্রিসভা হলে ওকে আহ মন্ত্রণালয়ের পাত্তা দিতে হবে। তো তুই পাত্তা পাবি কেন, আমি পাবো না? তো অফিসিয়াল ছায়া মন্ত্রিসভার প্রথম যে বিরোধী ব্যক্তিটা হবে, এটার নাম তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া হবে, কারণ তিনি এমপি নন। তিনি এমপি নন, তিনি ছায়া মন্ত্রিসভার সদস্য হতে পারবেন না। তো ফর দ্যাট রিজন উনি তো প্রথম এটার বাধা হবেন, এবং যারা নির্বাচিত হন নাই, যারা ইয়াতে কি বলে এনসিপি থেকে, এরা সবাই বাধা দিবে। তো আমি আপনাকে বলছি, বাংলাদেশে আমরা 1996 সালে যখন 118 সিট নিয়ে 118 আসন নিয়ে অপোজিশন হয়, পরে 2টা আসন কমে যায়, ম্যাডামের 4 আসন ছাড়ার কারণে 2 আসন আওয়ামী লীগ নিয়ে যায়, বিএনপি 2 আসন পায়। তো 116 আসন, 116 আসনের অপোজিশন পার্লামেন্টে সেই ছায়া মন্ত্রিসভা হয় নাই। এবং সেই ইন্টারনাল কারণটা, কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবেন? কারণ ছায়া মন্ত্রিসভার সদস্য হলেই পার্লামেন্টে তাকে মোকাবেলা করতে হবে প্রথম। কারণ ক্যাবিনেট মন্ত্রী যখনই বলবেন কোনো কিছু, ছায়া মন্ত্রিসভা থেকে তার উত্তর দিতে হবে। তো এইটা, ওই ছায়া মন্ত্রিসভা উইল নট বি অ্যাভেলেবল ইন অল টাইম। এন্ড আরেকটা হলো যে, কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবো, আমি হবো না কেন, এইটার জন্য। এবং লিডার অফ দি অপোজিশন তখন মনে করেন যে বাবা ঝামেলার দরকার নাই, আমরা সবাই মিলে উত্তর দিব, আমরা ছায়া মন্ত্রিসভায় একজনকে দিব কেন, এই বার্তা দিব কেন? এইটা হচ্ছে যার জন্য ছায়া মন্ত্রিসভা হবে না। আমি আরেকটা বিষয় যে বলি, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বন্ধু এপিএস, তার বিরুদ্ধে 311 কোটি টাকার দুদকে মামলা আছে। এখন আমার কথাটা হচ্ছে, এতদিন না হয় ডক্টর ইউনূসের মন্ত্রিসভার সদস্য ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে প্রসিকিউট করা যাচ্ছিল না, তার বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছিল না, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না। তো তাকে এখন ডাকুন। তবে আমি আপনাকে বলি, আবুল হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে। আবুল হোসেন নিজে দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। তো আবুল হোসেন, আবুল সিটিং যোগাযোগ মন্ত্রী, তিনি যদি এই দুদকে গিয়া জবাবদিহিতা করতে পারেন, দুদকে তার যদি তিনি গিয়া প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এলাও করলেন না কেন ডক্টর ইউনূস? আপনি তো হাসিনার থেকে কি, আপনি না হাসিনার স্বৈরাচারের বিকল্প এসছেন, তো আপনি তো আপনার ক্যাবিনেটের মন্ত্রীকে দুদকে যেতে দেন নাই। তো ইন দ্যাট কেস, অনেকে মুখে মুখে বলেন আমি গণতন্ত্রী, আমি মানুষের অধিকারে বিশ্বাস করি, যখন নিজের খেতে হাল উঠে তখন বোঝা যায় তিনি কত বড় গণতন্ত্রী। ডক্টর ইউনূস তার ক্যাবিনেটের মেম্বার আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দুদকে যেতে দেন নাই। আমার মনে হয় ডক্টর ইউনূস একদিন নিশ্চয়ই এটার জন্য জিজ্ঞাসিত হবেন। সবাই তাকে জিজ্ঞেস করবে, আপনার ক্যাবিনেটের মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আপনি কেন দুদকে যেতে দিলেন না, কেন তাকে পাঠালেন না দুদকে, যে তোমার অবস্থান ব্যাখ্যা করে আসে। আচ্ছা, একটা বিষয় খুব বড় হয়ে মনে হয় দেখা দিবে আমার ধারণা, যে এই যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না ভোট রেফারেন্ডাম হলো একটা, বিপরীত দিকে বিএনপিও নির্বাচনের সময় তারা একটা মানে ইশতেহার ঘোষণা করলো, ম্যানিফেস্টো ঘোষণা করলো জনগণের সামনে, এবং তারই ভিত্তিতে তারা নির্বাচন করলো এবং 2/3 আসন পেল। এখন সে ইশতেহার এবং জুলাই সনদ, এই দুটোর মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, কোনটা গ্রহণ করা হবে? এটা কিন্তু একটা বড় বিতর্ক হয়ে দেখা। আমি আপনাকে মাসুদ ভাই, আমি মনে হয় গত সপ্তাহে 5টা টক শোতে আপনাকে রেফার করেছি। আপনি একটা বলেন যে আমার 3 বছরের ছেলে যদি এই ছুরাকে ধুলারি ছুরা খঞ্জর এভাবে ঘুরাইতে থাকে, তো যদি বলে বাবা এটা দাও, বাবা এটা দাও, বাবা এটা দাও, তো আমি কি করবো? তো আমিও বলি যে মাসুদদার কথা মতো আমার 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা যদি এইরকম ছোড়া নিয়ে এবার ঘুরাইতে থাকে, ওর মুখে লাগবে না বুকে লাগবে, না ওর আরেক হাতে লাগবে, কত বড় ক্ষতি হবে না? আমি ধরতে গেলে ও আমার গায়ে লাগাই দেবে। তো ওকে বলি বাবা তুই কি চাস? চকলেট দেই, চকলেট।
তুই বাবা আর কি চাও, বাবা তোমার কলমটা দাও। দিলাম কলম, ও ভেঙে ফেললো, মানলাম। বললো বাবা এই যে গ্লাস দাও, পানির গ্লাসটা দাও, দিলাম, ভেঙে ফেললো। বাবা 1 লাখ টাকার যে ক্রিস্টাল, ওই ক্রিস্টালের যে শপিসটা ওটা দাও। বলি বাবা ঠিক আছে দাও, ওটা ভেঙে ফেলে মানি। ওর হাত থেকে আমার ছুরাটা নেওয়া দরকার, কারণ কত বড় ক্ষতি হবে এটার সীমানা নাই। তো বিএনপি এইরকম একটা চিপায় পড়ছিল যে ওই বাচ্চার হাতে, ও 3 বছরের বাচ্চার, 4 বছরের বাচ্চার হাতে ছোড়া, এটা ও ঘুরাচ্ছে এইভাবে এইভাবে ঘুরাচ্ছে। ওর মুখে লাগবে না, গলায় লাগবে না, পেটে লাগবে না, আমার গায়ে লাগবে। তো এইটাকে প্রথম ওকে বাঁচানো, নিজে বাঁচা, এটা খুব জরুরি দরকার ছিল। তো সেই জন্য বিএনপি জুলাই সনদ মানছে, যা বলছে তাই মানছে। তো এখন আমি আপনাকে বলি, জুলাই সনদ এটা এখানে ব্ল্যাকমেলের মতো বলতে চাচ্ছেন আপনি? আপনি কি এটা একদম ব্ল্যাকমেল করছেন? একবারে ব্ল্যাকমেল, একবারে ব্ল্যাকমেল। আমি আপনাকে বলি 100% এটা একটা ব্ল্যাকমেল। আপনি বলেন যে সংবিধানে আমার গণভোটের কোনো বিধান নাই। ইন দ্যাট কেস প্রথমত গণভোট সংবিধান অনুযায়ী এটা এটা বেআইনি। নাম্বার 2 হচ্ছে কাস্টমস অনুযায়ী 1972-তে আমাদের কনস্টিটিউশন গৃহীত হওয়ার পর থেকে এবং 1973-এর 7ই মার্চ নির্বাচন হওয়ার পর পর্যন্ত আজ পর্যন্ত প্রথা বা কাস্টমস এর গত ভাবেও কোনোদিন রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করেন নাই। মানে সংবিধান জারি থাকা অবস্থায় রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না, আদেশটা সম্পূর্ণ বেআইনি, অবৈধ। তো রাষ্ট্রপতি এই অবৈধ কাজটা কিভাবেই করলেন? রাষ্ট্রপতি 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, দুইটি কাজ ছাড়া কোনো কাজ নিজে করেন না, সব কাজ ক্যাবিনেটের পরামর্শে করেন। তো ক্যাবিনেট ছিলেন ডক্টর ইউনূসের ক্যাবিনেট, তারা পরামর্শ দিয়েছেন, তিনি আদেশ জারিতে, আদেশে স্বাক্ষর দিয়েছেন, তার কোনো দায় নাই। তো এই অবৈধ আদেশ, এই বেআইনি আদেশ, এইটার টোটালটার দায় হচ্ছে ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ক্যাবিনেটের দায়িত্ব। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলি, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, প্রথাগত ভিত্তি নাই, সাংবিধানিক ভিত্তি নাই। তিনটা, প্রথমত এটার সাংবিধানিক ভিত্তি নাই, দ্বিতীয়ত এটার কোনো আইনি ভিত্তি নাই, তৃতীয়ত এটার প্রথাগত কোনো ভিত্তি নাই। তো ফর দ্যাট রিজন টোটালি এটা ইলিগাল। এখন ইলিগাল জিনিসটার এগেনস্টে আপনি যেটা বললেন যে বিএনপির ইশতেহার চালাবে না, এখন আপনি বলেন যে জিনিসটা 3টা সংবিধান, আইন এবং প্রথাগত ভিত্তি নাই, সেটার এগেনস্টে বিএনপির যে ইশতেহার, এটা একটা আইনি বিষয়, এটা একটা প্রথাগত বিষয়, যে বিএনপির কি করবে পরবর্তী সরকারে গিয়ে, এইটা তার কমিটমেন্ট, যে দালিলিক কমিটমেন্ট, এটার নাম হচ্ছে ইশতেহার। এই ইশতেহার নিয়ে আপনি হাতে নিয়ে জিজ্ঞেস করবেন যে মিস্টার তারেক রহমান, মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ইশতেহারে এই বলেছিলেন, এইটা হচ্ছে আপনার অঙ্গীকার, আপনি করবেন কিনা? আপনি মাসুদ কামাল যখন দাঁড়াবেন কোনো ইন্টারভিউ করতে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে, আপনি তো এইটাই জিজ্ঞেস করবেন। তো ফর দ্যাট রিজন আমি মনে করি ইশতেহার উইল বি, ম্যানিফেস্টো উইল প্রিভেইল ওভার the July charter. July charter টোটালি ইলিগাল। এই জুলাই চার্টার এগেইনস্টে আপনার ইশতেহারটা প্রিভেইল করবে সবসময়। এই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা? আসছি, এটা 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 আসলে অনেকেই এই প্রশ্নটা করছেন, এটা কিভাবে এটা সমাধান হবে বা আপনার সেন্স কি বলে? যেমন ধরেন, আমরা এতদিন দেখেছি যে সরকার প্রধানের একটা সরকারি বাসস্থান ছিল, গণভবন। খালেদা জিয়া যখন থাকতেন তখন এগুলি নাকি নিরাপত্তার বিষয় থাকে, কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি অবশ্য সেনানিবাসেই থাকতেন, ওটাকে উনি নিরাপদ মনে করতেন বলে। এখন তো গণভবনকে ওটা আবার একটা মিউজিয়াম বানানো হয়েছে, তো এখন মিউজিয়ামের কাজ চলছে এখনো। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হলেন, তারেক রহমানের সম্ভাব্য বাসস্থান কি হচ্ছে, নাকি উনি যমুনায় যাবেন, না কোথায় যাবেন, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? আমি মাসুদ ভাই আপনাকে বলি যে দেখুন, গণভবন এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি। আপনাকে বলি যে একটা আমাদের দেশে, আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি হবিগঞ্জ, আমাদের হবিগঞ্জে ময়মনসিংহ গীতিকার সাথে হবিগঞ্জ বানিয়াচং দারুণ ভাবে নিবিড় ভাবে যুক্ত। আপনি জানেন যে দেওয়ানা মদিনায়
আছে দেওয়ানা মদিনায়, যে মদিনা তিনি বলছেন যে তার আপন ভাইকে, ময়মনসিংহে বাড়ি ওনার, যে আহ, ভাইয়ে ডাকিয়া কয় তুমি সদর ভাই, তোমার কাছে তো মোর কিছুই গোপন নাই, তুমি যাও পরাণের পুত্র সূর্যের লইয়া, খসমের খবরে আনহ জানিয়া, এই না বলিয়া দিদি পাঠায় তারারে, যাইতে যাইতে গেল তারা বান্যাচং শহরে। তো ময়মনসিংহের সাথে বানিয়াচংয়ের রিলেশনটা এইরকম। তো আমি আপনাকে জি বলি, আমাদের এখানে বলে 12 হাত মৌলানা 13 হাত দাড়ি, এটা তো ভাই 18 হাত দাড়ির মতো। আপনি আমার বাংলাদেশের যে জাতীয় মিউজিয়াম, শত বছরের যে জিনিস আছে, সহস্র বছরের মিউজিয়াম, সেই মিউজিয়াম হচ্ছে 3 একর না 4 একর জায়গার উপরে, যে সাভার এইরকমই হবে। জি তো বা 2 একর হবে, 5-6 বিঘা জায়গা। তো সেই মিউজিয়াম হচ্ছে এইরকম। আর আপনি ওইখানে গণভবন, এই যে 50 একরের একটা সম্পত্তি আপনি ছেড়ে দিচ্ছেন, বলেন যে জুলাই মিউজিয়াম বানাবো। এটা কি, এটা কি জমিদারি? কিন্তু জমিদারি না, এটা আধুনিক রাষ্ট্র। আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আপনি জাতীয় জাদুঘরে একটি কর্নার হতে পারে হাইয়েস্ট, যে দিস ইজ জুলাই কর্নার। আপনার মনে আছে যে জি বিএনপির সময় জিয়াউর রহমান কর্নার হয়েছিল, এই জাতীয় জাদুঘরে শেখ মুজিবুর রহমানের একটা বঙ্গবন্ধু কর্নার হয়েছিল। তো হাসিনা কিন্তু এত বড় ফ্যাসিস্ট বলি, হাসিনা তো এইরকম একটা 100 বিঘা জায়গার উপর কোথাও বলে নাই যে আমার বাবার একটা মিউজিয়াম করব। সে বরঞ্চ জাতীয় জাদুঘরে একটা কর্নার করেছিল, বঙ্গবন্ধু কর্নার, মনে আছে আপনার? তো সেই ক্ষেত্রে আমি বলবো এখনো যে ডক্টর ইউনূসের শুভবুদ্ধির উদয় হবে। তিনি বরঞ্চ এই এইসব ভোগীযোগী রেখে উনি জাতীয় জাদুঘরে নতুন প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে ভাই, তুমি বাবা, তুমি একটা জুলাই জাদুঘরে কর্নার করে দাও জাতীয় জাদুঘরে, বলো সংস্কৃতি মন্ত্রণালয়কে, এটা বলতে পারেন। কিন্তু এটা গণভবন কোনো অবস্থাতেই এই জুলাই জাদুঘরের জন্য, তো শেখ হাসিনা তো এই আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে বসতেন, তো ওটা ছেড়ে দিচ্ছেন কেন? এই যে যমুনায় শেখ হাসিনা থাকতেন, মনে আছে প্রথম দিকে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে নেগোসিয়েশন যে করলো বিডিআর এর সাথে, যমুনায় হয়েছিল। তো যমুনা কেউ মিউজিয়াম বানান, প্রধানমন্ত্রীর কার্যালয় কি মিউজিয়াম বানান? শেখ হাসিনা যত জায়গায় বাংলাদেশে গেছে সব জায়গাকে মিউজিয়াম বানায় দেন। তো তো এই শুধু গণভবন কেন, শুধু গণভবন কেন, সমস্ত তখন জায়গায় শেখ আপনি হাসিনা বলতে যত চাচ্ছেন এটা একটা হুজুগের সিদ্ধান্ত। একবারে হুজুগের সিদ্ধান্ত হয়, আর নয় এটা একটা দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, বিশাল দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন তার বাসস্থান, অফিস এবং যমুনা তো প্রধানমন্ত্রীর সান্ধ্যকালীন অফিস, আপনি জানেন তো, সান্ধ্যকালীন অফিস, যে রাজনৈতিক নেতা কর্মীরা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, এটা যমুনা। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসিক্যালি তিনি রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ কাজকর্ম করেন, নথিপত্র থাকে ওইখানে। আর এইটা হচ্ছে যমুনা হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়, আর গণভবন হচ্ছে তার অফিসিয়াল বাসভবন। তো সেই ক্ষেত্রে এটাকে বিশাল একটা দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে এই সাদা চুলের যে লোকটা, আপনার ভাই আর কি, আপনার আপনার মতো সাদা চুলের উপদেষ্টা যে আদিলুর রহমান, তার এটা হলো দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত। যে এবং ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত দুষ্টামির সাথে আছেন, যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন গণভবনে আরাম করবি, এটাকে খেয়ে ফেলবো, এটাকে জুলাই জাদুঘর বানিয়ে দেবো। এটা হচ্ছে এইরকম একটা দুষ্টামি সিদ্ধান্ত আর কি। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে ছোট একটা জিনিস মনে করিয়ে দেই, ছোট একটা জিনিস মনে করিয়ে দিই। এই সরকারের এই এই ইন্টারিম গভর্নমেন্টের সর্বশেষ একটা ভালো কাজ করার সুযোগ তাকে দিতে চাই। তার লাইফ টাইমে তো ভালো কাজ নাই। তো ভালো কাজ হচ্ছে, আমি আপনাকে বলি যে এই গত 1 বছরে প্রায় সাংবাদিক, আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 381 জন সাংবাদিক, এই 381 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, 3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে এটা শেষ করি। আমার মাধবপুর উপজেলা, হবিগঞ্জের মাধবপুর উপজেলার একজন চেয়ারম্যান ছিলেন, উপজেলার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, নাম হলো মুসলিম মিয়া। তিনি
নির্বাচনের সময় তার একটা মাধবপুরের ভিটি দোকান বিক্রি করলেন 50 লাখ টাকা দিয়ে। তো বিক্রি করে তারপর ওইটা উনি রাখতেন ইয়াতে, ব্যাংকে 50 লাখ টাকা রাখার পরে তার প্রতিপক্ষ করছে কি, এবং এইটা রেজিস্ট্রি হয়েছে 12 লাখ টাকায়। তো তার প্রতিপক্ষ করছে এটা দরখাস্ত দিয়েছে ছোট করে, যে তার 50 লাখ টাকা অবৈধ টাকা আছে ইয়াতে, ব্যাংকে। দুদক এটা পেয়ে গেছে। দুদক বলছে আপনার নিজের সোর্স কি? সে বলছে ভাই আমি দোকান বিক্রি করছি 50 লাখ টাকা দিয়ে। বলছে দলিল দেন। দলিলে তো লেখা 12 লাখ টাকা। তো যারা দলিল ক্রেতা এরা প্রথম প্রথম আইসা বলছে ইনকোয়ারির সময় যে না আমরা এটা 50 লাখ টাকা দিয়ে কিনছি। যখন দেখছে ট্যাক্স লাগিয়ে দিচ্ছে, ওরে বলছে আপনার হোয়াইট মানি দেখান। তো এখন এরপরে ও চুপ হয়ে গেছে, বলছে যে আমি জানি না। তো এই মুসলিম মিয়া বহুদিন ঘুরলেন, এটা নিয়ে বহুদিন ঘুরছেন। দুদকও বুঝে যে 50 লাখ টাকায় বিক্রি হয়েছে, জমি বিক্রি দলিল হচ্ছে 12 লাখ টাকায়, কিন্তু দুদক মামলা ছাড়তে পারে না। তো এখন আমার কথা হচ্ছে আনিস আলমগীরকে যে মামলাটা তারা দিয়েছেন, এইটা এইরকম একটা মামলা। তো আমি আপনাকে বলি ডক্টর ইউনূসের একটা ভালো কাজ করার একটা সুযোগ বলি। আপনার সময় আনিস আলমগীরকে ধরেছেন, আনিস আলমগীর দয়া করে ছেড়ে দেন, কালকে জামিন দিয়ে দেন। কালকে সকালে চেয়ারম্যান কে যেভাবে সাবির হোসেন চৌধুরীকে 7 হত্যা মামলায় জামিন দিয়ে দিতেন একদিনে, আপনি সকালে আপনার আইন উপদেষ্টাকে বলেন যে ভাই বাবা তুমি একটু বলো যে আনিস আলমগীরকে ছেড়ে দিতে। আনিস আলমগীর তো সাংবাদিক মানুষ, এটা তো সত্য। আনিস আলমগীর সাংবাদিক সোজা সরল মানুষ, একটু অন্য দর্শনে বিশ্বাস করে, কিন্তু সে খুনিও না, সে ডাকাতও না। তাকে ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করে যাক। আমি ডক্টর ইউনূসের একটা ভালো কাজ করার কথা মনে করি।